আমন ধান, আউশ ধান, বোরো ধানে আমরা যে পরিমাণ খরচ করছি সেই পরিমাণ আমরা ফলন পাচ্ছি না। দেখুন ফ্রেন্ডস, এই যে ফলন না পাওয়ার পিছনে আমাদের বিভিন্ন কারণ থাকে। আমরা সেরকম 8খানা খুব গুরুত্বপূর্ণ টিপসকে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। এই 8টা টিপসকে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি আপনার বোরো ধান হোক, আমন ধান হোক বা আউশ ধান হোক, যে কোনো ধান থেকে দুর্দান্ত প্রোডাকশন পাবেন একেবারে নিঃসন্দেহে। তার মধ্যে 1 নম্বর সলিউশন হচ্ছে যে আপনার মূল সার প্রয়োগ। আমরা সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বড় ভুলটা করে থাকি সেটা হচ্ছে মূল সারকে আমরা প্রয়োগ করি কখন? ধান রোপণ করার পরে। দেখুন ফ্রেন্ডস, ধান রোপণ করার পরে কিন্তু মূল সারকে প্রয়োগ করা যায় না। এটা অ্যাকচুয়ালি ভুল, অবৈজ্ঞানিক পদ্ধতি। মূল সারকে প্রয়োগ করতে হবে জমি তৈরি করার বা ফাইনাল চাষের আগে। সেই সময় প্রয়োগ করলে আমাদের টোটাল যে মূল সারটা জমিতে খুব সুন্দরভাবে মিশবে এবং গাছ সেগুলোকে তার মূলের দ্বারা সুন্দরভাবে শোষণ করে তার ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ গ্রোথে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে, যার রেজাল্ট স্বরূপ আমরা দেখতে পাবো উন্নত মানের প্রোডাকশন। এবার আমরা কি হয়, ধান রোপণের পর যখন আমরা মূল সারকে প্রয়োগ করি তখন কি হয়, উপরে জমির উপরে স্তরে সেই সমস্ত সারগুলো পড়ে থাকে। নাইট্রোজেন এবং পটাশ যদিও বা কিছুটা জলে মাটির তলায় যায়, গাছ নেয়, কিন্তু ফসফেট সারটা কিন্তু নন মুভেবল, এটা কিন্তু মুভ করে না, ম্যাক্সিমামটা জলের উপরে পড়ে থাকে এবং ভাসা অবস্থায় থাকার ফলে গাছ কিন্তু এর 100% ইউটিলাইজ করতে পারে না, যার ফলে মূলের গ্রোথ ভালো হয় না। মূলের গ্রোথ ভালো না হলে বেশি পরিমাণ সে পুষ্টিরসকে গাছ মাটি থেকে শোষণ করতে পারে না, আপনার পুষ্টিরসটা মাটিতে থেকেই যায়, লক হয়ে যায়। হ্যাঁ, যার ফলে সেগুলোকে গাছ ঠিকঠাক না নিতে পারার ফলে গাছ ভালোভাবে বৃদ্ধি করতে পারে না, বেটে থেকে যায়, পাশকাঠির সংখ্যা কমে যায়। যেখানে 30টা 35টা পাশকাঠি হওয়ার কথা সেখানে হয়তো 10টা 12টা পাশকাঠি হয়ে কিন্তু গাছ থেমে যায়। হ্যাঁ, তারপরে রিপ্রোডাক্টিভ গ্রোথ পর্যায়ে যখন আপনার ফলন আসবে সেই সময় ভালো ফলন আমরা দেখতে পাই না, জমি ফাঁকা ফাঁকা থেকে যায়। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে রাসায়নিক সারের ডোজটা কেমন দেবো। দেখুন ফ্রেন্ড, সবচাইতে গুরুত্বপূর্ণ 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে রাসায়নিক সারটা আমাদেরকে ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে দিতে হবে। কিভাবে দিতে হবে? আমরা আপনাদের এলাকাতে, আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকাতে যে পরিমাণ যে সার দিয়ে আপনি চাষ করছেন রাসায়নিক সার, সেটাকে অর্ধেক করে দিন। অর্ধেক করে দিয়ে বাকি অর্ধেক টাকাতে আপনি খোল কিনুন, গোবর সার কিনুন অথবা পোলট্রি লিটার কিনুন, সেগুলোকে জমিতে দিন। যে কোনো একরকম দিলেই হবে, হয় গোবর সার অথবা জৈব খোল, সর্ষের খোল, অথবা আপনি পোলট্রি লিটার। ওই বাকি টাকাটাতে আপনি কিন্তু জমিতে ইনভেস্ট করুন। তাহলে দেখবেন আপনার গাছের টোটাল রূপ, প্রোডাকশন পর্যন্ত একেবারে চেঞ্জ হয়ে যাবে। আপনি শুধু একটি বছর পরীক্ষা করে দেখুন, 100% যদি রেজাল্ট না পান আপনি আমাকে বলবেন। এইটাকেও কিন্তু আমরা ওই জমি তৈরি করার সময় ফাইনাল সারের সঙ্গে বা মূল সারের সঙ্গে কিন্তু আমরা এটাকে ব্যবহার করব, এইভাবে দেব। তাহলে টোটাল সারটা কিন্তু গাছ 100% নেবে, দারুণভাবে কাজ করবে। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া সারকে প্রয়োগ করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে একই জমিতে বারবার বহু ফসল চাষ করছি, প্রচুর রাসায়নিক সার প্রয়োগ করার ফলে জমিতে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছে, কেঁচোগুলো মরে যাচ্ছে, যার ফলে সেই সমস্ত সারগুলো যেগুলো আমরা জমিতে দিচ্ছি সেগুলোকে ভাঙার মতো কেউ থাকছে না। ব্যাকটেরিয়া, কেঁচোরা কী করে, সেই সমস্ত সারগুলোকে সরল থেকে সরলে পরিণত করার ফলে গাছ সেগুলো নিতে পারে। কিন্তু এরা যদি না থাকে তাহলে সেই সারগুলোকে ভাঙবে কে, সেই দানাগুলোকে ভাঙবে কে, যার ফলে গাছ সেগুলোকে নিতে পারছে না, পরে জমিতে লক হয়ে থাকছে, গাছের বৃদ্ধি হচ্ছে না। তাই বলবো ফ্রেন্ডস, অ্যাজিটোব্যাক্টার হোক, ট্রাইকোডার্মা ভিরিডি হোক, সিউডোমোনাস ফ্লোরেসেন্স হোক, এগুলো আপনারা অন্ততপক্ষে 1 বিঘা জমির জন্য 500 থেকে 1 কেজি হারে প্রয়োগ করার চেষ্টা করুন। এগুলো প্রয়োগ করবেন কিভাবে? 100 কেজি প্রতি একরে 100 কেজি জৈব সার বা খোলের সঙ্গে বা গোবর সারের সঙ্গে বা যে কোনো জৈব সারের সঙ্গে আপনি এটাকে মিশিয়ে নেবেন, তারপর টোটাল জমিতে প্রয়োগ করবেন। আর এই ব্যাকটেরিয়া সারের উপকার কিন্তু এর অন্য কোনো বিকল্প দিতে পারবে না। ব্যাকটেরিয়া সারের এমনই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। পাশাপাশি আমাদের যে পরিমাণে আমরা অধিক ইউরিয়া প্রয়োগ করছি সেটাও কিন্তু কমে যাবে, কারণ এরা নাইট্রোজেনকে ফিক্সেশন করবে। বাতাসে যে পরিমাণ নাইট্রোজেন রয়েছে সেটাকে এরা ধরে মাটিতে নিয়ে আসবে, যার ফলে গাছের অতিরিক্ত যে নাইট্রোজেনের চাহিদা, যেটা তার ভেজিটেটিভ গ্রোথ, আপনার ক্লোরোফিল তৈরি, সালোকসংশ্লেষের জন্য প্রধান উপাদান, সেটাকে কিন্তু প্রচুর পরিমাণে সাপ্লাই দিতে সাহায্য করবে। নাম্বার 4th পয়েন্ট হচ্ছে যে জিপসাম সারের প্রয়োগ। আমরা জমিতে জিপসাম সার দেব কেন, এটা জানতে হবে। প্রথমত, যে কোনো ফসলের জন্য ক্যালসিয়াম এবং সালফার ভীষণ গুরুত্বপূর্ণ দ্রব্য, অর্থাৎ নিউট্রিশন। ক্যালসিয়াম না থাকলে গাছের কোষের বৃদ্ধি ভালো হবে না, কোষ পর্দা, কোষ প্রাচীরের গঠন ঠিকঠাক হবে না, গাছের ভেজিটেটিভ গ্রোথ ভালো হবে না। তো ফ্রেন্ডস, এই জন্য জিপসাম সারের কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন রয়েছে। জিপসাম আপনি ওয়েস্ট বেঙ্গলে আপনি জিপসাম সার
মোটামুটি প্রতি 1 বিঘাতে 20 থেকে 24 কেজি হারে আপনি প্রয়োগ করবেন। এবং এটা কিন্তু সবটাই ফাইনাল চাষের সময়। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের এসিআই কোম্পানির জিপ সার পান, সেটাকে আপনারা 6 থেকে 7 কেজি হারে প্রয়োগ করলেই এর কিন্তু 100% আপনি রেজাল্ট পাবেন। জিপসাম সার দেওয়ার ফলে জমির যে পিএইচ লেভেল সেটা কিন্তু নিউট্রালে চলে আসবে, অর্থাৎ না ক্ষারীয় না অ্যাসিডিক। অর্থাৎ ক্ষারীয় মাত্রা বেশি থাকলে অনেক সময় কী হয়, গাছ তার পুষ্টিগুলো নিতে পারে না, মূলের বৃদ্ধি ভালো হয় না, গাছ গ্রোথ করতে পারে না। আর এক্ষেত্রে আপনার পিএইচ লেভেলটাকে কিন্তু কন্ট্রোলে আনবে এই জিপসাম সার। তো সেক্ষেত্রে জিপসাম সারের পাশাপাশি আমাদের সালফার এবং ক্যালসিয়ামের ভরপুর সাপ্লাই দেওয়ার ফলে আমাদের 100% আমরা গ্রোথ দেখতে পাবো। নাম্বার 5 হচ্ছে যে ফসফেট সলুবলাইজিং ব্যাকটেরিয়া বা পিএসবি। ইফকো কোম্পানির পিএসবি আপনি পাবেন বা অন্যান্য কোম্পানি পাবেন, আপনার লোকালে যেমন পিএসবি পাবেন, যে কোম্পানি যে ব্র্যান্ডে পাবেন সেটাকে আপনি ব্যবহার করুন। এটাকেও আপনি যে কোনো সময় দিতে পারেন, আপনি রোপণের পরেও দিতে পারেন, জল দিয়ে দিলেন তারপর দিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি আপনি এক্ষেত্রেও 400 ml প্রতি একরে লাগে এই পিএসবি। ফসফেট সলুবলাইজিং ব্যাকটেরিয়া কি কাজ করে, ম্যাক্সিমাম কি হয়, আমাদের যে ইনঅর্গ্যানিক ফসফেটগুলোকে বা অজৈব ফসফেটগুলোকে আমরা ব্যবহার করছি, সেটা ডিএপি হোক বা এসএসপি হোক, এগুলোকে কি করছে, অনেকটা সময় আমরা দেখেছি যে এরা জলে গলে না এবং ইনসলিউবল আকারে জমিতে পড়ে থাকে। ফসফেট সলুবলাইজিং ব্যাকটেরিয়াকে প্রয়োগ করলে আপনার জমির পিএইচ লেভেল যেমনই থাক না কেন, ক্ষারীয় হোক বা অ্যাসিডিক হোক না কেন, এদের ফসফেটটাকে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত করে দেয়, যার ফলে গাছ সেগুলোকে খুব সহজে নিতে পারে। এবং ম্যাক্সিমাম ফসফেট আমাদের বেশি ধানেতে প্রচুর লাগে, কারণ ধান হচ্ছে যে ফসফেট লাভিং ক্রপ, যেক্ষেত্রে মূলের বৃদ্ধি ব্যাপক হয়, প্রচুর গুচ্ছমূল তৈরি হয় এবং যার ফলে প্রচুর পরিমাণ সে পুষ্টিগুলোকে গাছ শোষণ করতে পারে। এই পিএসবি ব্যবহার করলে আমাদের মোটামুটি 10 to 20% পর্যন্ত ধানের উৎপাদন বেড়ে যাবে এবং প্রতি হেক্টরে আপনারা 60 কেজি পর্যন্ত ডিএপির অভাবকে কিন্তু এই পিএসবি একাই পূর্ণ করে দেবে। এই পিএসবিকেও আপনি 400 ml প্রতি 100 কেজি জৈব সারের সঙ্গে আপনি মিশিয়ে টোটাল জমিতে ছড়িয়ে দিতে পারেন। এভাবে করলেও খুব সুন্দর আপনি ফল পাবেন। 6 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা যখন ধানটাকে রোপণ করছি, আমরা দেখেছি ম্যাক্সিমাম জায়গাতে 5টা 6টা করে কালি একসঙ্গে দিয়ে পুঁতে দিচ্ছে। এইভাবে কিন্তু করবেন না, ম্যাক্সিমাম 2 থেকে 3টে করে কাটি আপনাকে পুঁততে হবে। তাহলে কি হবে, ম্যাক্সিমাম আপনার টোটাল যে ধানের গ্রোথটা যখন হবে, অর্থাৎ টিরালিং স্টেজ যেটা ভেজিটেটিভ গ্রোথ পর্যায়ে, কিন্তু ম্যাক্সিমাম পাশ কাঠিটা ছাড়তে পারবে। যত বেশি করে আপনি পাশ কাঠি পুঁতবে তত কী হবে, এর পাশ কাঠির পরিমাণটা কিন্তু কমে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। ম্যাক্সিমাম 2 থেকে 3টের বেশি কিন্তু কাঠি আপনি পুঁতবেন না। এতে করে দেখবেন আপনি ফাইনালি 30টা 35টা করে পাশ কাঠি আপনার ধান জমিতে এক একটা গুচ্ছতে বেরোবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে আগাছা নিয়ন্ত্রণ আমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ বর্তমানে আগাছার উৎপাদ প্রচুর রয়েছে। সম্ভব হলে 15 দিন পর আপনি মোটামুটি হাতে করে লোক দিয়ে যদি জমিতে জল দিয়ে দিলেন, তারপর হাতে করে নিড়ানি দেওয়ার ব্যবস্থা করলে সব থেকে ভালো হয়। কারণ এই সময় হাতে করে নিড়ানি দিলে জমিটা এক প্রকারে ঘাঁটা হয়ে যাবে। জমিটা এক প্রকারে ঘাঁটা হয়ে গেলে কী হবে, তার মাঝে মাঝে আমাদের যে পা দিয়ে আমরা যখন যাচ্ছি গর্ত তৈরি হবে, উপরের সারটা তলায় চলে যাবে এবং খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে, বাতাস চলাচল বেড়ে যাবে, গাছ কিন্তু খুব সুন্দরভাবে রিগ্রোথ করতে পারবে। অথবা যদি আপনার সময় না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সাথী নামের পাইরাজোসালফিউরন যে হার্বিসাইডটি রয়েছে, প্রি এমার্জেন্স বা আর্লি পোস্ট এমার্জেন্স, সবেমাত্র আগাছাগুলো বেরিয়েছে সেইগুলোকে মারে এবং প্রি এমার্জেন্স একেবারে বেরোয়নি তার আগেই কিন্তু আগাছাগুলোকে নষ্ট করে দেয়। এই পাইরাজোসালফিউরন 10% ডব্লিউপি ইথাইল বা আপনার সাথী, এটাকেও আপনি ব্যবহার করলে খুব সুন্দর আপনি রেজাল্ট পাবেন। আপনার জমিতে কিন্তু আর আগাছা জন্মাবে না। সাথীকেও আমরা মোটামুটি 80 থেকে 100 গ্রাম পর্যন্ত প্রতি 100 শতক জমির জন্য ব্যবহার করতে পারি। 8 নম্বর পয়েন্ট যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বীজের বয়স কিন্তু একেবারে বেশি হওয়া যাবে না। ধান বীজের বয়স বেশি হয়ে গেলে তাহলে কিন্তু ধানের ফলন কমে যাবে। অর্থাৎ যত মাসের ধান তত সপ্তাহের বীজ আপনাকে রোপণ করতে হবে, এটা একেবারে মাথায় কিন্তু ঢুকিয়ে নিন। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, কারণ যত বেশি দিন আপনার জমি বীজটা বীজতলায় পড়ে থাকবে, তত কিন্তু ওর যে টাইমটা, ভেজিটেটিভ গ্রোথ করার যে টাইমটা, সেটা কিন্তু পেরিয়ে যাচ্ছে। তারপর যখন আপনি সেটাকে অন্য জায়গাতে এসে পুঁতবেন, তখন সেভাবে সে গ্রোথ করতে পারবে না, ভালোভাবে পাশ কাটি ছাড়তে পারবে না, খুব তাড়াতাড়ি আপনার প্রজনন স্টেজ চলে আসবে, দেখবেন তাড়াতাড়ি ঠোঁট চলে আসবে, অর্থাৎ পাশ কাটি বেরোনোর আগেই দেখবেন ঠোঁট চলে আসছে। তো এক্ষেত্রে একটা ভীষণ প্রবলেম তৈরি হতে পারে। তো ফ্রেন্ডস, সেই জন্য যত মাসের ধান তত সপ্তাহের বীজতলা আপনাকে তৈরি করতে হবে। এর পাশাপাশি এগুলো তো খুব গুরুত্বপূর্ণ গেল। এবার আর একটা বিষয় যেটা হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রা পয়েন্ট, যেটা হচ্ছে যে কীটনাশক এবং ছত্রাকনাশক টাইমে আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। যেটা আগেই বলা হয়েছে যে আমাদের মাজরা পোকা হোক, লিফ ফোল্ডার হোক, বা পরবর্তীকালে ধান হয়ে যাওয়ার পর যে শোষক পোকা হোক, এই সমস্ত বিভিন্ন পোকার উপদ্রব থাকে, সেই সমস্ত টাইম বাই টাইম আমাদেরকে ওষুধগুলো প্রয়োগ করতে হবে। ছত্রাক যেটা হচ্ছে আপনার হচ্ছে ঝলসা হোক, বা আপনার ধসা হোক, এই ধরনের রোগগুলোর জন্য
আমাদেরকে টাইম বাই টাইম ছত্রাকনাশকগুলোকে প্রয়োগ করতে হবে। তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সেই সমস্ত টোটাল আপডেটগুলো স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।